হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আবার একটা নতুন অডিও নিয়ে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা বীর্য শুল্কা গল্পটি নিয়ে। যারা তোমরা আমার এই অডিও প্রথম শুনছো তাদের কাছে আমার একটাই কথা বলার আছে যে তারা পুরো অডিওটাকে মন দিয়ে শোনো। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তোমাদের যদি পড়া সংক্রান্ত কোনো রকম সাহায্যের দরকার লাগে তবে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। চলো মূল গল্পে প্রবেশ করা যাক। বীর্য শুল্কা গল্পের প্রথমেই বলি, বীর্য শুল্কা কথার অর্থ হলো যে নারীকে বীরত্বের সাথে কোনো পুরুষ লাভ করে তাকেই বীর্য শুল্কা বলে। তাহলে শুরু করি আজকের গল্প। রাজকুমারীর সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান, লিপি অর্থাৎ চিঠি পাঠান রাজকন্যার পানি প্রার্থনা জানিয়ে। পানি প্রার্থনা মানে হচ্ছে বিবাহ করতে ইচ্ছুক, এটা জানিয়ে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূত নিরাশ হয়ে ফিরে যায়। সুন্দরকান্তি রাজপুত্ররা আসেন। সুন্দরকান্তি বলতে এখানে বোঝানো হয়েছে যেসব রাজপুত্রদের দেখতে খুব সুন্দর। রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন। তাদের কোমরে রত্নখচিত অসি মানে বলা হয়েছে এখানে তরোয়ারি ঝলমল করে। কিরিটের হীরা, কিরিটের মানে হচ্ছে মুকুট বা পাকড়ি, যেটা মাথায় পড়ে, সূর্যকিরণে ঝলমল করে। কিন্তু কুমারী সুমিত্রার মন আর টলে না। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙুল দেখিয়ে বলে, বাতায়ন মানে হচ্ছে যেখান দিয়ে বাতাসও আসে, সূর্যের আলোও আসে, তাকেই বাতায়ন বলে, অর্থাৎ জানলাকে বাতায়ন বলা হয়। সেখান থেকে আঙুল দেখিয়ে বলে, সখী দেখ দেখ, কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন? এই আশ্চর্য। এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন রাজকুমারী। রাজপুত্ররা তার হাসি শুনতে পায়, তার কথা শুনতে পায়, তাদের মুখ রাঙা হয়ে ওঠে। আর্যাবর্তময়ের দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শক রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা। তার রূপ লাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে বলতে অহংকারের কাছে পরাভূত মানে পরাজয় হয়ে তারা ফিরে যান। আর্যাবর্তের কোনো রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা। রুদ্রের মতোই তার প্রতাপ। তিনি হচ্ছেন শক বংশীয়। শক বংশের অন্য ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিল। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্যা ভাবাপন্ন হয়ে পড়েছেন, অর্থাৎ আর্যদের মতো হয়ে উঠেছেন। তাদের আচার আচরণ, তাদের কথা বলার ভঙ্গি, এসব দেখে তারা তাদের মতনই আর্যদের মতনই হয়ে উঠেছে। কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। কিন্তু তাদের দেহের মধ্যে শক রক্ত বইছে। শক নারীরা তখন তরোয়ার নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত। অশ্বচালনায় পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতেরই মেয়ে, যেমন রূপসী তেমনি তেজস্বিনী। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বরই মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোর 18 বছর হলো, তুই বিয়ে করবি না? স্বয়ংবর সভা ডাকবো কি?
স্বয়ংবর সভা বলতে এখানে বোঝানো হয়েছে আগেকার রাজাদের বাড়িতে যত বড় বড় রাজপুত্রেরা যেতেন, আর রাজকুমারী যাকে পছন্দ হতো তাকে মাল্যদান করত এবং তাকেই বিবাহ করত। একেই স্বয়ংবর সভা বলা হয়েছে। সুমিত্রা মাথা নেড়ে বললেন, না, স্বয়ংবর সভায় তো কেবল রাজা আর রাজপুত্রেরা আসবে। তাদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল। তাদের কারো গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি, এখানে সুমিত্রা বলছেন সে প্রতিজ্ঞা করেছে বীর্য শুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব। সে যদি শূদ্রই হোক আর চণ্ডালী হোক, তাকেই সে বিয়ে করবে। রুদ্রপ্রতাপ খুশি হলেন। সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করতো না। অনেক শূদ্র রাজা বাহুবলে সিংহাসনের অধিকার করেছিলেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তাই চাই, কিন্তু তা হবে কি করে? কুমারী বললেন, আমার প্রতিজ্ঞা এই, যে পুরুষ 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব। আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন। তখন রাজা রুদ্রপ্রতাপ বলল, বেশ। কি বিষয়ে পরীক্ষা হবে? সুমিত্রার কাছে জানতে চাইল। সুমিত্রা তখন বলল, বাহুবল, হৃদয়বল আর বুদ্ধিবলের পরীক্ষা হবে। সে নিজেই পরীক্ষাটা নেবে। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন, সুমিত্রা, তুই শখ দুহিতার উপযুক্ত কথা বলেছিস, অর্থাৎ শখ মেয়েদের মতো, শখ রাজকুমারীদের মতো উপযুক্ত কথা বলেছিস। আজই আমি দেশ বিদেশে ঢেড়া পিটিয়ে দিচ্ছি। ঢেড়া মানে হচ্ছে একটা ঢাকের মতো নিয়ে কোনো রাজারা তাদের গুরুত্বপূর্ণ কথাগুলি দেশের মধ্যে ছড়িয়ে দিত আর এই ঢাকটাকে বাজাতো, তাকেই ঢেড়া পেটানো বলা হয়। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল। আবার অনেক রাজা, রাজপুত্র, সেনাপতি, অমাত্য এলেন, কিন্তু সকলেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিন্তু বুদ্ধিবলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। আবার কেউ বা বুদ্ধিবলে উত্তীর্ণ হলেন, কিন্তু হৃদয় বলে তিনি বিফল হয়ে গেলেন। সকলেই অধঃপতনে ফিরে গেলেন। রাজকুমারীকে কেউই লাভ করতে পারলেন না। এখানে অবন্তী রাজ্যর কথা বলা হয়েছে। এই রাজ্যটি হচ্ছে ভারতবর্ষের একটা প্রসিদ্ধ রাজ্য। এর অপর নাম ছিল মালব। এর রাজধানী ছিল উজ্জয়িনী। উজ্জয়িনী নগরীর অবন্তী নামে খ্যাত ছিল। আর শক জাতির কথা এখানে বলা হয়েছে। শক হচ্ছে একটা যাযাবর জাতি। এই জাতি প্রথমে অক্ষু নদীর তীরে বাস করত। পরে ইউচি জাতির আক্রমণে তারা কী করলো, নিজেদের বাসস্থান ত্যাগ করে ভারতবর্ষে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলো। এমনিভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলায় মন্ত্রগৃহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে। চারিদিকে পাত্রমিত্র, সেনাপতি, শ্রেষ্ঠী, সামন্ত রয়েছে। রাজা স্বয়ং সিংহাসনে আসীন। রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা বসে আছে। সভা যেন তার রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে আছে। তার গর্বিত গিবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সবার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে। তার গলার এত তার গম্ভীর গলা, আর তিনি এমন তীক্ষ্ণ কটাক্ষভাবে কথা বলেন যে তার কাছে বড় বড় যে বীর পুরুষরা আছে তারাও তার কাছে সংকুচিত হয়ে তার কথা শুনতে থাকে। সবাই তোরণের কাছে মানে বলতে সামনের দরজার কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন। প্রতিহার মানে হচ্ছে সামনের, সবার সামনের দরজার যে জায়গাটা, তাকে বোঝানো হয়েছে। কিসের গণ্ডগোল? মকরকেতু, দেখো তো।
মকরকেতু রাজ্যের একজন সেনানী, মানে হচ্ছে সবথেকে বড় সেনা। তিনি যুবা পুরুষ, বিশাল তার দেহ। তার চেহারা দেখেই শত্রুরা ভয় আধমরা হয়ে যায়। তিনি সবাদারে অর্থাৎ সবার দরজায় গিয়ে দেখলেন একজন দিনবেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে চাইছে, কিন্তু 4-5জন প্রতিহারী তাকে আটকে রাখার চেষ্টা করছে। যুবক ছিল নিরস্ত্র, কিন্তু এমন ভয়ঙ্করভাবে যে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত্ত শূলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না। যে দরজার সামনে এসেছিল সে কিন্তু কোনো রকম অস্ত্রশস্ত্র তার কাছে ছিল না, সে বর্মও পরা ছিল না, কিন্তু ওখানে যারা প্রতিহারীরা ছিল বা সেনারা ছিল তারা সকলেই বর্ম পরেছিল এবং শুল নিয়ে দাঁড়িয়েছিল বা অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে দাঁড়িয়েছিল। তাদের সঙ্গে তবুও তারা ওই ব্যক্তির কাছে এঁটে উঠতে পারছিল না, মানে যুদ্ধে হেরে যাচ্ছিল। কিন্তু 5 জনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ আর সম্ভব হবে? অবশেষে দ্বাররক্ষীরা তাকে কী করলো, মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেলল। মকরকেতু রাজাকে এসে খবর দিলেন। রাজা শুনে হুকুম করলেন, কি চায় লোকটা তাকে জিজ্ঞাসা করো আর তাকে এখানে নিয়ে এসো। তখন 2 জন প্রতিহারী অর্থাৎ সেনা লোকটিকে নিয়ে রাজার সামনে এসে হাজির হলো। রাজা তার চেহারা আর বেশভূষা দেখে খুব আশ্চর্য হয়ে গেল। তার মাথা উষ্ণিস নেই, অর্থাৎ মুকুট বা পাকড়ি নেই, হাতে অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্র নেই, রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে, তার সর্বাঙ্গে ধুলো লেগে আছে, কিন্তু তবু ছিন্ন বা ধুলোর আবরণের ভিতর দিয়েও তার অপরূপ সুঠাম দেহের প্রভাব প্রকাশ পাচ্ছে। অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে তার সারা শরীরে ধুলো লেগে গেছে আর তার জামাকাপড়ও ছিঁড়ে গেছে, কিন্তু ওই ছেঁড়া জামাকাপড়ের মধ্যে দিয়েও তাহার অপরূপ সুঠাম দেহটা দেখা যাচ্ছে। দেহ রোগাও না, মোটাও না, পেশিগুলোর প্রতি অঙ্গ সঞ্চালনের সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথায় তার কোঁকড়ানো চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম। মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার দেশ কোথায়? বন্দি একবার রাজার দিকে চাইলেন, তারপর একবার রাজকন্যার দিকে চাইলেন, তারপর বললেন, এ রাজ্যে আমি আগন্তুক, আমার দেশ বঙ্গ। রাজা তখন বললেন, বঙ্গদেশের নাম শুনেছি বটে, আর্যাবত্যের পূর্ব সীমান্তে সেই রাজ্য, অর্থাৎ আর্যাবত্যের পূর্ব দিকে সেই রাজ্যটা অবস্থিত। শুনেছি সে দেশের লোকেরা নাকি পাখির ভাষায় কথা বলে। বন্দি গম্ভীরভাবে তখন বললেন, মহারাজ ঠিকই ধরেছেন, বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে। এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন, একটু খুশিও হলেন। প্রতিহারীদের বললেন, বাঁধন খুলে দাও। বন্ধন মুক্ত হয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। তখন এই ছিন্নবেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্র উজ্জ্বল চোখ দুটি ক্ষণকের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। রাজা বললেন, বিদেশি, তুমি বহু দূর থেকে এসেছ, তোমার বস্ত্র ছিন্ন দেখছি, তুমি কি অর্থ চাও? বিদেশি হাসল, বলল, না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই, আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। বিস্মিত রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তোমার পরিচয় কি? বিদেশি বললেন, আমার নাম চণ্ড, আমি তালিবনশ্যাম সুন্দর মেঘলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান।
এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। রাজা বললেন, ভালো, এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন, তার কারণ বলো। চণ্ড বললেন, মহারাজ, আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্যশুল্কা হতে চান। তাই আমি নিজের বীর্যের পরীক্ষা নিয়ে তাকে লাভ করতে এসেছি বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে একবার তাকালেন। শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল, অর্থাৎ সুমিত্রার মুখ লাল হয়ে উঠল। মন তার ক্ষণকালের জন্য বিদেশীর প্রতি একটু কোমল হয়েছিল বটে, তবে আরও যেন কঠিন হয়ে উঠল। তিনি মনে মনে ভাবলেন, একজন ভিখিরি এর এত স্পর্ধা কী করে হয় যে আমার মতো একজন রাজকুমারীকে বিবাহ করার প্রস্তাব দেয়। একজন সামান্য লোক তাকে লাভ করার দুঃসাহস রাখে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্ররা তার পাণিপ্রার্থী হয়ে এসেছে, শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি। বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার পাণিপ্রার্থী করে পাঠিয়েছেন? এ কথা চিন্তা করে অপমানে তার দু চোখ জ্বলে উঠল। সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেছিল। তারপর সকলেই সমবেত হয়ে অট্টহাস্য হাসতে লাগল। রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না। তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন, এটাকে সবার বাইরে নিক্ষেপ করো। অর্থাৎ আর্চকে ইশারাতে মকরকেতুকে বললেন যে এটাকে ধরে বাইরে ফেলে দাও। মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিল। হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল। তিনি হাসতে হাসতে চণ্ডকে সবার বাইরে নিক্ষেপ করতে এগিয়ে গেলেন, কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ঘটনা ঘটল বা অদ্ভুত ব্যাপার হলো। চণ্ড দু হাতে মকরকেতুর কোমর ধরে মাথায় তুলে, অর্থাৎ মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে এসে বলল, মহারাজ, আপনার আজ্ঞা পালন করেছি। অর্থাৎ রাজা যখন মকরকেতুকে ইশারা করে বলেছিল যে তাকে বাইরে ফেলে দেওয়ার কথা, তখন ওই ব্যক্তি সেটা বুঝতে পেরে গেছিল। যখন মকরকেতু ওই ব্যক্তিটিকে তুলে বাইরে ফেলার চেষ্টা করছিল, তখন সেই মকরকেতুকে এক হাতে তুলে সে কী করলো, মাথার উপর তুলে গবাক্ষে অর্থাৎ জানলা দিয়ে তাকে ফেলে দিয়ে এসে রাজাকে বললেন যে, রাজা মহারাজ, আপনি যা আদেশ করেছিলেন সেটা পালন করে এসেছি। সভাটা ছিল নির্বাক। রুদ্রপ্রতাপের মুখে কথা নেই। চণ্ড এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি, এরকম সে রোজই করে থাকে। সকলে ভাবছে এই কি আশ্চর্য ব্যাপার। মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে, তার গায়ে কি অসীম শক্তি। সভাসুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের দিকে চেয়ে রইল। এতক্ষণে সুমিত্রা কথা বললেন। নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বীণার মতো বেজে উঠল। ঈষৎ ভ্রুভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন, বিদেশী, তোমার দেশে কি রাজা নেই? চণ্ড বলে, রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে ব্যাঘ্রজ্যোতিষ থেকে কৌশল পর্যন্ত কম্পমান। সুমিত্রা বললেন, বটে, তবে তিনি কি প্রবীণ? চণ্ড বললেন, হ্যাঁ, তিনি প্রবীণ। সুমিত্রা প্রশ্ন করলেন, তার কি পুত্র নেই? চণ্ড মৃদু হাসল, বললেন, আছে। শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক, তবে তিনি পিতার মতো বীর কিনা বলতে পারি না। সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল। তিনি তীক্ষ্ণ হাসি হেসে বলেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন? চণ্ড মাথা নেড়ে বললেন, না, আমি স্বেচ্ছায় এসেছি। তাছাড়া আমি মল্ল নই। আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান।
তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি। কুমারী সুমিত্রা অধর দংশন করলেন। অধর মানে হচ্ছে নিচের ঠোঁট কামড়ালেন। এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জো নেই। যে ব্যক্তি এইমাত্র মহাকায় মকর কেতুকে জানলা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে, তার মুখে একথা পরিহাস ছাড়া আর কিছু নয়। কুমারী অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও, ভার উত্তোলন করতে পারো বটে। আমি প্রতিজ্ঞা করছি, 3টি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকে আমি বরমাল্য দেব, তা সে পামরই হোক আর চণ্ডালই হোক। কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়। উষ্ট্র ভার বহন করতে পারে। তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? চণ্ড বললে, মানুষের যা সাধ্য আমিও তাই পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে। মুঠি খুলে মুক্তাটি নিতে পারো? এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন। মৃণাল মানে পদ্মের মতো সুন্দর হাতখানা ওই ব্যক্তিটির দিকে বাড়িয়ে দিলেন। অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। রাজদুহিতা মানে হচ্ছে রাজার কন্যা, দুহিতা মানে কন্যা। চণ্ড তার সামনে গিয়ে দাঁড়ালো, ক্রুদ্ধ স্বরে বলল, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়। আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতের 2টি আঙুল দিয়ে, ডান হাত না, বাঁ হাতের 2টি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুপাশে চেপে ধরল। রাজকুমারী একবার শিউরে উঠলেন। তারপর মুঠি আস্তে আস্তে খুলে গেল। মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বললে, আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হলো। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল। সে কিছুক্ষণ বিহ্বল চক্ষে নিজের প্রাণে নিজেই চেয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বলল, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। বাকি 2টি পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন। নিজের শয়ন ঘরে মানে শোবার ঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। এমন লাঞ্ছনা তিনি জীবনে ভোগ করেননি। কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা ভরে বাঁ হাতে তার মুঠি খুলে দিলে। কি কঠিন তার আঙুল, যেন লোহা দিয়ে তৈরি। সেই আঙুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্র যেন অবশ হাত আপনি খুলে গেল। কেন এমন হলো? ও কি ইন্দ্রজাল জানে? এটি কুমারী সুমিত্রা শয়নকক্ষে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে এগুলো ভাবছে। চোখ মুছে সুমিত্রা পালঙ্কে উঠে বসল। তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন, কি করে আজ বাকি 2টি পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন। বেলা 3য় প্রহরে মানে 3টের সময় তুর্য দামামা বাজাবা মাত্র রাজা আর রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যরা রাজ উদ্যানে সমবেত হলেন। মানে রাজ উদ্যানে এসে সবাই জড়ো হলেন। রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলো। চণ্ড সেখানে উপস্থিত হলো। এখন আর তার ধূসর বেশনেই পরিধানে পট্টবস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে ধনুষ স্বর, ডান কানে সেই মুক্তাটি বেল ফুলের কুঁড়ির মতো দুলছে। রাজ উদ্যানটি প্রকাণ্ড, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তাতে বড় বড় ফল ফুলের গাছ, আম্র,
জম্বু, বকুল, পিয়াল, কদম্ব শোভা পাচ্ছে। এই ফুলগুলো এখানে শোভা পাচ্ছে। মাঝে 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 সরোবর, মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ ফস্টিকের দেয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে। চারিদিকে পোষা হরিণ, শশক, ময়ূর চড়ে বেড়াচ্ছে। এখানে শশক কথাটির অর্থ হচ্ছে খরগোশ। একটি পাথরের বড় বেদির ওপর রাজা আর অমাত্যেরা আসন গ্রহণ করলেন। সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন। চণ্ড দাঁড়িয়ে রইল। কুমারী একবার আহত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন, তারপর গ্রীবা হেলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন। সখীর হাতে একটা সোনার কলস ছিল। সে গিয়ে সেই কলসটি ফস্টিকের দেয়ালের পিছনে রেখে এলো। কুমারী তখন জিজ্ঞাসা করলেন, বিদেশী, তুমি তীর ছুঁড়তে জানো? মুখ টিপে হেসে চণ্ড বললেন, ছেলেবেলায় শিখেছিলাম, অল্প স্বল্প জানি। ভালো, এবারে তোমার বুদ্ধিবলের পরীক্ষা হবে। ফস্টিক কুণ্ডের ওপারে ওই ঘর দেখতে পাচ্ছ? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তীর ছুঁড়ে ওই ঘট বিদ্ধ করতে হবে। যদি পারো, বুঝবো তুমি কৌশলী বটে। রাজা এবং পরিষদেরা সকলেই অবাক হয়ে রইল। এ কি অদ্ভুত পরীক্ষা! এদিক থেকে ঘট বিদ্ধ করা কি সম্ভব কখনো? মাঝে 5 আঙুল পুরু ফস্টিকের দেওয়াল রয়েছে। সে দেওয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয়। চণ্ড বললে, এ কি মানুষের কাজ? কুমারী সুমিত্রাকে জিজ্ঞাসা করলেন, এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য। সুমিত্রা বিদ্রূপ স্বরে বললেন, তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছো, অর্থাৎ পরাজিত হয়ে গেছো? চণ্ড বললেন, না না না, তা আমি বলছি না। আমি বলছি যে আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবী দান করছেন। কুমারী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল, তবে কি তুমি পারবে বলে মনে হয়? চণ্ড হেসে বললে, পারা না পারা দৈবের অধীন, তবে এই পরীক্ষায় বঙ্গীয় ধনুর্ধরদের উপযুক্ত বটে। চণ্ড সযত্নে ধনুকে গুণ পড়ালে। ঈষৎ টঙ্কার দিয়ে দেখলে গুণ ঠিক রয়েছে কিনা। তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুককে স্বর সংযোগ করলে। গাছের পাতা নড়ছে না, বাতাস স্থির। দর্শকেরাও চিত্রাপিতের মতো বসে দেখছেন। চণ্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুললেন। একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখলেন। তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল। তীব্র আতশবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগলো। ঢং করে একটা শব্দ হলো। সকলে মুগ্ধ হয়ে দেখলেন তীরটা সোনার কলসের গায়ে বিঁধে আছে। রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন। তিনি ভাবছিলেন হয়তো চণ্ড তীরটা বিদ্ধ করতে পারবে না। তারপর তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল। বুক দুরুদুর করে কাঁপতে লাগলো। আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না। চণ্ডের কপালেও ঘাম দেখা দিয়েছে। সে ঘাম মুছে জিজ্ঞাসা করলেন, রাজকন্যা, আদেশ পালন করতে পেরেছি কি? রাজকন্যার গলা কেঁপে গেল। তিনি বললেন, পেরেছ। একটু থেমে বললেন, এবার তোমার শেষ পরীক্ষা। চণ্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বললে, এরই মধ্যে শেষ পরীক্ষা? আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই। সুমিত্রার বুক আবার দূর দূর করে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন, শেষ পরীক্ষা এই, আমি এই বনের মধ্যে দৌড়ে যাব। 10 গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। পরে তুমি আমার পশ্চাৎ ধাবন করবে।
মানে আমি 10 গোনা অবধি আমি ছুটব, তারপর তুমি ছোটা শুরু করবে। তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে। তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর আমি যদি ফিরে এসে এই বেদি স্পর্শ করতে পারি তাহলে তোমার হার। আমার গতি রোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো, কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বার হয় তাহলে ততণ্ডেই তোমার প্রাণ যাবে। চণ্ড বললে, মায়াবী মৃগয়া, আমার জীবনে এই প্রথম। রসিকতা করেই তিনি বললেন, ভালো, তাই হোক। হরিণীর মতো ক্ষিপ্ত চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেল। 10 গোনা শেষ হলে চণ্ড তীর ধনুক হাতে শিকারীর মতো তাকে অনুসরণ করলে। চণ্ড খুব দ্রুত দৌড়তে পারে, কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগলো। ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করলো, ছাওয়াও তত গভীর হতে লাগলো। তার ভিতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উড্ডীন বেণী দেখা যেতে লাগলো, কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না। চণ্ড বুঝলে সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না। হাজারো তিনি নারী, তার শরীর লঘু। এদিকে চণ্ডের গায়ে লৌহবর্ম, এই অবস্থায় কেবল পশ্চাৎধাবন করে কুমারীকে ধরা অসম্ভব। চণ্ড তখন যে পথে রাজকুমারীর ফেরার সম্ভাবনা, সেই দিকে যেতে লাগলো। ছাওয়ায় অস্পষ্ট বন, ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে। অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূরে পর্যন্ত দেখা যায় না। সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চন্দ্র দেখল সুমিত্রা তার দিকে ছুটে আসছেন। কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চন্দ্রকে দেখতে পেলেন। উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন, কিন্তু চন্দ্র তখন তার খুব কাছে এসে পড়েছিল। তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব ছিল না। তবু চণ্ড পিছিয়ে পড়তে লাগলো। 10 হাতের ব্যবধান 15 হাত হয়ে দাঁড়ালো। সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না, তিনি যেন পাখির মতো উড়ে চলছেন। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন আর কলকণ্ঠে হেসে আবার দৌড়াচ্ছেন। ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল, তখন চণ্ড মনে মনে স্থির করে নিল আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না। সে দৌড়তে দৌড়তে ধনুকে স্বর যোজনা করলে, তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল। এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্যে থেমে পিছু ফিরে চাইলেন। এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল। পলকের মধ্যে তার তীর ছুড়ল। সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলেন তার আর চলার শক্তি নেই। চণ্ডের তীর তার বেণী ভেদ করে গাছের গুঁড়িতে বিঁধে গেছে। চণ্ড ছুটে এসে তীর উপড়ে রাজকুমারীর বেণী মুক্ত করে দিল এবং হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখে জল। চণ্ডের মুখ বিষণ্ণ হয়ে গেল। সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বললে, দেবী, আমি এখনও আপনাকে অঙ্গস্পর্শ করিনি। যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান, আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। আপনি যান, বেদী স্পর্শ করুন গিয়ে। সুমিত্রা তখন নতজানু হয়ে সেখানেই বসে পড়লেন। বাষ্পরুদ্ধ স্বরে বললেন, প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী। শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। আর্যপুত্র বীর্যশূলকে তুমি আমাকে জয় করেছ, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। চণ্ডের মুখে হাসি ভরে গেল। সুমিত্রাকে ধরে তুলে সে বলল, সুমিত্রা। তখন সুমিত্রা গলা থেকে মালা খুলে তার চণ্ডর গলায় পরিয়ে দিল। তারপর আবার নতজানু হয়ে
বরকে প্রণাম করলেন। চণ্ড হেসে বললেন, সুমিত্রা, তুমি রাজকন্যা, দরিদ্রের পর্ণকুঠিরে তোমার কষ্ট হবে না? সুমিত্রা চোখ নিচু করে বললেন, তোমার মতো স্বামী যার, পর্ণকুঠিরে থেকেও সে রাজরাজেশ্বরী। আর্যপুত্র, আমাকে তোমার তালিবন শ্যাম বঙ্গদেশে নিয়ে চলো। চণ্ড বললে, সুমিত্রা, তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি। তখন কিন্তু চণ্ড তার আসল পরিচয় দিলেন রাজকুমারী সুমিত্রাকে। বলেছিলেন, মনে আছে? বলেছিলাম বঙ্গদেশের রাজকুমার রসিক। আমি তোমাদের সঙ্গে একটু রসিকতা করেছি। আমার সত্যিকারের নাম হচ্ছে চন্দ্র। আমার নাম চণ্ড নয়। আমার একটি ছোট বোন আছে, সে চন্দ্র উচ্চারণ করতে পারে না বলেই চণ্ড বলে ডাকে। তাই। বিস্ময় উৎফুল্ল চোখে চেয়ে সুমিত্রা বললেন, তুমি তবে বঙ্গরাজ্যের রাজপুত্র? হ্যাঁ, কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না যেন। সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চণ্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বললেন, রাজপুত্র যে এমন হয় তা জানতাম না। তারপরে কি করলো, দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ সপারিষদ বেদিতে ছিল সেই দিকে চললেন। আজ এখানেই শেষ করলাম। তোমরা যদি আমার এরকম নতুন অডিও শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।